কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার? কে অধিকার দিয়েছে মণিপুরে 200 চার্চ পুড়িয়ে দেওয়ার? কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার? কে অধিকার দিয়েছে দলিতদের উপর অত্যাচার করবার? এতক্ষণ যে বক্তব্যটা আপনারা শুনলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রামনবমীর সময় এবারের রামনবমী অনুষ্ঠানে বলেছিলেন যে কে অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করার, কে অধিকার দিয়েছে মণিপুরে পুড়িয়ে মারার, কে অধিকার দিয়েছে মসজিদে বোম মারার। নিশ্চিতভাবে আমি জানি না এই ঘটনাগুলো কোথায় কোথায় ঘটেছে বা আদৌ ঘটেছে কিনা, এবং কোথায় মসজিদে কেউ বোম মেরেছে, যদি মেরে থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে একটা অত্যন্ত গর্হিত কাজ, এ তো বলার কথা নয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এই প্রশ্নটা করেন, বা এই প্রশ্নটা কি আত্মসমালোচনার চোখে তিনি দেখেন? কে অধিকার দিয়েছে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজোতে বিঘ্ন ঘটানোর? এই প্রশ্নটা কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে একজনও তৃণমূল কংগ্রেসের নেতা সৎ সাহস দেখিয়ে এই প্রশ্নটা কি করতে পারলেন? পারলেন না। কিন্তু আমরা করব তার কারণ আমাদের সংবিধান সেটাই পারমিশন দিয়েছে যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিক তাদের নিজের নিজের ধর্ম পালন করবে এবং নির্বিঘ্নে সেই ধর্ম পালন করবে। সেখানে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে নিশ্চিতভাবে তার জোরালো থেকে জোরালো প্রতিবাদ হওয়া উচিত। শির দ্বারা এখনো আমাদের ভেঙে যায়নি। যতক্ষণ না সংবিধান বিরোধী কোনো কাজ আমরা করছি ততক্ষণ পর্যন্ত গলার আওয়াজ যেন আমাদের ঠিক একইভাবে থাকে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রামনবমীর মিছিলের দিন বা তার আগের দিন যে ধরনের বক্তব্য বলতে পারেন অন্যান্য সমস্ত বিষয় নিয়ে, আর আমরা ঠিক প্রত্যেক বছর প্রত্যেকটি এই ধরনের হিন্দুদের অনুষ্ঠান নিয়ে যা যা ঘটনা ঘটে যাচ্ছে, হ্যাঁ আমি এটাকে এখনো পর্যন্ত বিক্ষিপ্ত বা বিচ্ছিন্নই বলবো, কিন্তু যে ঘটনাগুলো অন্তত 5 বছর আগে যতটা ফ্রিকোয়েন্সিতে হতো আজকে তার ফ্রিকোয়েন্সি অনেকটাই বেড়ে গিয়েছে। এর পেছনে কারণ কি? এর পেছনে যদি কারণ খুঁজতে যান তাহলে একটাই, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সমাজকে পরিচালিত করার চেষ্টা করছে শুধুমাত্র ওই ভোটের রাজনীতির কথা মাথায় রেখে, আর আজকে তার দাম দিতে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে। কি হয়েছে এতদিন পর্যন্ত? নদিয়া, মুর্শিদাবাদ, মালদাহ পার্শ্ববর্তী, বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই ধরনের ঘটনা আমরা দেখতাম এবং তখন আমরা সেগুলোকে বিক্ষিপ্তই ভাবতাম, কিন্তু আজকে বিক্ষিপ্ত এখনো পর্যন্ত রইলেও তার ফ্রিকোয়েন্সি ক্রমশই বাড়ছে। আর এই তথ্যগুলো আজকে আপনাদের সামনে দেব, নিশ্চিতভাবে অত্যন্ত হৃদয় বিদারক। আমাদের ধর্ম স্বাধীনভাবে কেন আমরা পালন করতে পারবো না? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি রামনবমীর দিন এই বক্তব্য বলতে পারেন, তিনি যদি বলতে পারেন কে মসজিদে বোমা মেরেছে এবং সত্যি একেবারে সঠিক প্রশ্ন তুলেছেন, ব্যবস্থা নেওয়া উচিত, কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, কিন্তু কেন তিনি নীরব? যখন তারই কলেজ, তার প্রাক্তন কলেজে যখন সরস্বতী পুজোয় ঘিরে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যখন সেখানকার ছাত্রছাত্রীরা তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস, এই ধরনের বক্তব্য যখন বলতে হচ্ছে, শুনতে হচ্ছে দিনের পর দিন রাজ্যের প্রশাসনকে, তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটা বক্তব্য কেন নেই? তিনি রামনবমী মিছিল নিয়ে যদি বক্তব্য বলতে পারেন তাহলে আজকে কেন তিনি নীরব? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরো একটি পর্ব। দেখুন, যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে কলকাতার যা ঘটনা আজকে ঘটে গেল সেটা একেবারে ব্যতিক্রমী কোনো ঘটনা বললে আর বোধহয় চলবে না। তার কারণ কলকাতার মতো একটি জায়গায় যেখানে বাণী বন্দনা করাই নিয়ম, কলেজে স্কুলে বাণী বন্দনা হবে, মা সরস্বতীর পুজো হবে, এটাই যেখানে স্বাভাবিক, সেই রীতি কি কার্যত ভাঙতে চললো? এই প্রশ্নটাই উঠছে। আপনাদের শোনাবো এমন কিছু কাণ্ড ঘটেছে। কলকাতা হাইকোর্টের কাছ থেকে পারমিশন আনতে হয়েছে কলকাতার মধ্যে একটি কলেজে সরস্বতী পুজো করতে গিয়ে, যেটা আজ পর্যন্ত হয়তো আমার জ্ঞাতসারে কখনো হয়নি। এটাকে কি ব্যতিক্রমী বলবেন? কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশের পরও কি মানা হলো প্রত্যেকটি নীতি এবং নিয়ম? যেখানে কলেজের মধ্যে মা সরস্বতীর পূজা চলছে সেখানে বাইরে রয়েছে পুলিশি প্রহরা, বন্দুক নিয়ে সশস্ত্র বাহিনী ওয়েট করছেন। ভাবতে পারেন এই ছবি কখনো দেখেছেন? সরস্বতী পুজো হচ্ছে, ভেতরে বাইরে পুলিশি প্রহরা, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সবাই সজাগ থাকবেন, রাত্রিরে সরস্বতী মণ্ডপগুলোকে আগলে রাখবেন। এ কোন প্রশাসনের হাতে আমাদের ক্ষমতা রয়েছে? কোন জায়গায় আমরা কার্যত পৌঁছে যাচ্ছি? এই প্রশ্নগুলো আজকে তুলবেন না? কেন তুলবেন না?
যদি প্রত্যেকটি ধর্মের মানুষ তাদের সংবিধান অনুযায়ী ধর্ম পালন করার যদি আমরা অধিকার পেয়ে থাকি, সেই অধিকার যখন লঙ্ঘন হবে তাহলে সেই প্রশ্নটা কেন তোলা যাবে না? এই উত্তরটা কি আপনারা দিতে পারবেন? আসুন আপনাদের সামনে আমি দেখাবো যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একসময় সেখানকার প্রাক্তনী ছিলেন। সেই কলেজের ছাত্রীরা কি বলছেন একদিকে শুনবেন আপনারা, উই ওয়ান্ট জাস্টিস। যে উই ওয়ান্ট জাস্টিস আমরা প্রায় প্রত্যেকটি সময় আরজি করের ঘটনার পর থেকে শুনে কার্যত এটা পশ্চিমবঙ্গের একটা স্লোগান হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি স্লোগান হয়ে থাকে মা মাটি মানুষ, তাহলে সেটার থেকেও পার্টিনেন্ট একটা স্লোগান হয়ে দাঁড়াচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। সেই উই ওয়ান্ট জাস্টিস কার্যত বলতে হচ্ছে সরস্বতী পুজোর দিনে। ভাবতে পারেন কোন পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে? দেখুন চিত্রটা একটু দেখুন, ভয়ে বুক কাঁপছে না কি মনে হচ্ছে? শুনুন বক্তব্যটি, শুনুন এবার। কলেজে কোনোদিন ভাবিনি কলেজে বহিরাগতদের এটা মহাবাদ যাতায়াত, এটাও কোনোদিন আমরা ভাবিনি। নিজের কলেজ ক্যাম্পাসে আমাদেরকে রেপ থ্রেট দেওয়া হবে, এটাও আমরা কোনোদিন ভাবিনি। কোন আশঙ্কা করছে? দেখো শিক্ষামন্ত্রী শুধু এক করতে চান, বলছেন কোন আশঙ্কা? আমরা কলেজে নিজেদের কলেজ ক্যাম্পাসে আমরা সেফ ফিল করছি না, বহিরাগতরা অনায়াসে যাতায়াত করছে। আমরা সেটাই ওনাকে জানাতে চাই যে আজকে পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও পুলিশ ঠিকমতো নিজেরা কাজ করতে পারছে না। বহিরাগতরা বাইরে ঢুকে, বহিরাগতরা ভেতরে ঢুকে। আগামী দিনে কোন বিষয়টা মানে শিক্ষামন্ত্রী দেখা করে কোন জায়গায়? আজকে সরস্বতী পুজো বলে এত পুলিশ প্রোটেকশন রয়েছে, কালকে তো পুলিশ প্রোটেকশন থাকবে না, কিন্তু এটা আমাদের কলেজ, আমাদেরকে ক্লাস করতে আসতে হবে। আর বহিরাগত কারা? বহিরাগতরা একটা গ্রুপ, এই যে সাব্বির আলী এবং তার গ্রুপ, তারা একটা তোলাবাজ হিসেবেই কাজ করছে। আর তারা এইভাবেই আমাদের কলেজে এসে বহিরাগত হয়ে আমাদের কলেজে আক্রমণ করছে। তাদের ব্যাকআপ? আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না। শুনলেন বন্ধুরা, কি ভয়ানক ব্যাপার। বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে সেখানে পুজো করা হচ্ছে, বাইরে সশস্ত্র পুলিশ রয়েছে, তারপরেও তাদের ক্যাম্পাসের মধ্যে বহিরাগতদের আগমন। সাব্বির আলীর নাম উঠে আসলো। সাব্বির আলীর দাদাগিরিতে, তার তোলাবাজিতে সেখানে কিন্তু সরস্বতী পুজো নির্বিঘ্নে হতে পারছে না। এমনকি কলকাতা হাইকোর্টের রায়কে পর্যন্ত উপেক্ষা করা হচ্ছে। কোন রাজ্য আমরা তৈরি করেছি? কে তৈরি করেছে রাজ্যটা? আমি, আপনি, আমরা সকলে মিলে। ভোটের লাইনে তো আমরাই ভোট দিই, তাই না? দেখুন এই পরিস্থিতি তৈরির জন্য কিন্তু শুধুমাত্র এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দায়ী করা যাবে না। তিনি এই প্রশাসন দীর্ঘদিন ধরেই আমাদের সামনে রেখে আসছেন, তারপরেও তিনি প্রত্যেকটি নির্বাচনে, সেটা একেবারেই প্রান্তিক থেকে প্রান্তিক নির্বাচন, যদি স্কুলের কমিটির যদি একটা নির্বাচন হয় সেখানেও সবুজ আবির ওড়ে। আর এই রাজ্য প্রশাসনের কনফিডেন্সের জন্যই আজকে এই সাব্বির আলীদের এইরকম দাপাদাপি। নামটা সাব্বির আলী বলে নয়, নামটা যদি কোনো একটা হিন্দু নামও হতো তাহলে ওই একই কথা আমি বলতাম। সরস্বতী পুজো কেন পালন করতে দেওয়া হবে না? আপনাদের শোনাবো এবার মালা রায়ের বক্তব্য। কেন? মালা রায় হচ্ছেন এই যে কলেজ, সেই কলেজের তিনি একজন কমিটির প্রেসিডেন্ট। তিনি কি বলছেন? তিনি বলছেন যে এই ধরনের রাজনৈতিক স্লোগান দেওয়া যাবে না। কোনটা রাজনৈতিক স্লোগান? উই ওয়ান্ট জাস্টিস রাজনৈতিক স্লোগান? আরজি করে যে স্লোগানটা উঠেছিল সেটাও ছিল রাজনৈতিক। আজকে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, যারা প্রোটেস্ট করছেন তাদেরকে রাজনৈতিক বলছেন মালা রায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অত্যন্ত কাছের একজন। শুনবেন না বক্তব্যটা? শুনুন, শোনাটা প্রয়োজন আপনাদের, শুনুন বক্তব্য। প্রেসিডেন্ট হিসেবে স্টুডেন্টরা যদি কোনো আলোচনা চায় নিশ্চয়ই সেটা শোনা দরকার এবং সেটা আমি শুনবো, কিন্তু পুজোর দিনে আমরা কোনো রকম এই রকম মানে মাসভাবে এরকমভাবে উই ওয়ান্ট জাস্টিস শুনবো না। এটা স্টুডেন্টদের, এটা কিন্তু রাজনীতি নয়। স্টুডেন্টরা পুজো করবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সব স্টুডেন্টরাই পুজো করবে। শুনলেন বন্ধুরা, কোন অবস্থায় কার্যত আমরা এসে পৌঁছাচ্ছি একটু ভাববেন। কেন আমাদের সংবিধানে বর্ণিত যা আইন রয়েছে সেগুলো আমাদের পালন করতে ব্যর্থ হচ্ছে আমাদের পুলিশ প্রশাসন? কলকাতা হাইকোর্টের কাছ থেকে আসা রায়গুলির পরেও কেন বহিরাগতদের অবাধে প্রবেশ হলো সেই কলেজে? এই প্রশ্নের উত্তরটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি তাদের পুলিশ প্রশাসন দেবেন, সেটা কি আমরা জানবো না? এবার আপনাদের সামনে আরো কিছু তথ্য আমার দেওয়া রয়েছে। এই যে ঘটনা ঘটে গেল, এই ঘটনার পর কাদের হাত শক্ত হলো বলুন তো? আজকে কলেজের মধ্যে রেপ থ্রেট পাচ্ছেন ছাত্রীরা। কাদের কাছ থেকে? সাব্বির আলী এবং তাদের গ্যাং।
অভিযোগ করছেন, কলেজের ছাত্রীরা অভিযোগ করছেন তারা ওপেনলি রেপ থ্রেট পাচ্ছেন সাব্বির আলীদের কাছ থেকে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে আসা মালা রায় বললেন রাজনীতি করবেন না, উই ওয়ান্ট জাস্টিস বলবেন না। আরে সত্যিই তো, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা উই ওয়ান্ট জাস্টিস বলবেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ উই ওয়ান্ট জাস্টিস বলবেন, কর্তব্যরত ডাক্তারকে ধর্ষণ করে খুন হয়ে যেতে হবে মানুষের স্বার্থে কাজ করার জন্য, তারপরে আপনারা বলবেন উই ওয়ান্ট জাস্টিস। এ কি মামার বাড়ির আবদার নাকি? পশ্চিমবঙ্গে বলবেন, পশ্চিমবঙ্গে থাকবেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ভাতা নেবেন, তারপরে বলবেন উই ওয়ান্ট জাস্টিস। চলতে পারে না। কার্যত সেই মেসেজটাই কি দিতে আসলেন মালা রায়। আমরা খুব খুশি হতাম যদি মালা রায় বলতেন যে এই সাব্বির আলী এবং গ্যাং তাদের যদি এই ত্রিসীমানায় আমরা দেখি, কলেজে যেহেতু পড়ে না, কলেজের প্রাক্তনী, আজকে কলেজে বলুন তো একটি কলেজের সমস্ত প্রাক্তনীরা একদিন সবাই মিলে যদি ভিড় করি আমরা, আমিও তো কোনো একটা কলেজের প্রাক্তনী, আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাস করেছি, আমি কি তাহলে পৌঁছে যাব? আমার মতো যে সমস্ত যারা স্টুডেন্টরা রয়েছে, প্রাক্তনীরা রয়েছে, এই সরস্বতী পুজোর দিন কি আমরা সকলেই পৌঁছে যাব কলেজে? পরিস্থিতি কি ঠিক থাকবে? প্রাক্তনী হলেই কি আমাদের ঢোকার লাইসেন্স থাকবে? যদিও সেখানে পরিচয়পত্র দেখিয়ে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ঢোকার জন্য, কিন্তু ছাত্ররা কি বললেন যে হাইকোর্টের নির্দেশের পরেও ঢুকতে দেওয়া হচ্ছে। তাহলে কি ঘুরপথে সাব্বির আলীদের বার্তা দেওয়া হচ্ছে আমরা পাশে রয়েছি? শুধুমাত্র এই ভোটের সময় কিন্তু আমাদের দেখে দিতে হবে পঞ্চায়েত ভোট বা এই ধরনের ভোট হলে ছাপ্পা, আর যদি লোকসভা বা বিধানসভার ভোট হয় যেখানে ছাপ্পা দেওয়া যাবে না, সেখানে গ্রামে ঢুকে গ্রামের মানুষদের কিংবা শহরতলিতে ভয় দেখাতে হবে। সেই কাজগুলোই কি এই ধরনের ছাত্র নেতারা করে আসেন বলে কি তাদের জন্য এতটা ছাড় দেওয়া হচ্ছে? আপনি ভাবুন না, যে রাজ্যের, আপনাদের তো বক্তব্যটা দেখিয়ে শুরু করলাম, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রশ্নটা তুললেন যে মসজিদে কেন বোম মারা হবে, কেন মণিপুরে গিয়ে এই ধরনের চার্চে গিয়ে আক্রমণ করা হবে, পুড়িয়ে দেওয়া হবে। কে বললেন এই প্রশ্নটা? মুখ্যমন্ত্রী বললেন কিনা? সঠিক যথাযথ বক্তব্য বলেছেন। তিনি শান্তির দূত বলে অনেক সময় বলেন, তো নিশ্চিতভাবে সঠিক প্রশ্নটা করেছেন। তাহলে কি তিনি এই প্রশ্নটা করতে পারেন না যে কেন সরস্বতী পুজোতে একটা ঘটনাও ঘটবে? এটা কি বাংলাদেশ? এটা কি ওপার বাংলায়? আজকে আপনাদের সামনে আরো একটা ভিডিও দেখাচ্ছি। প্রত্যেকবার বাংলাদেশে যা ঘটনা ঘটে সেই ঘটনা আরো একবার ঘটেছে। বাংলাদেশে আপনাদের সামনে একটা ভিডিও দেখাচ্ছি, সেখানে দেখুন, সেখানেও একটি সরস্বতী পুজোর মণ্ডপে কোনো দুষ্কৃতী ঢুকে সেখানে পেঁয়াজ, রসুন এই সমস্ত জিনিসপত্র রেখে গিয়েছে, মা সরস্বতীর আঙুল ভেঙে দিয়েছে। এই ধরনের আক্রমণের ঘটনা যেটা আমরা প্রায় প্রত্যেক বছর দেখে আসি, আবারও বাংলাদেশে ঘটেছে। সোশ্যাল মিডিয়া থেকে এই তথ্যটা আমি পেয়েছি। দেখুন বাংলাদেশের সেই ঘটনাটি দেখুন। এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের এখানে সবাই উপস্থিত আছেন, কিন্তু হঠাৎ একজন ব্যক্তি মানে তাকে পিছন দিক থেকে দেখতে পেয়েছে, হঠাৎ বাইক থেকে নেমে আমাদের মন্দিরের ভিতরে মানে টুপি, মানে যে নামাজ পড়ার যে টুপি, সেই নামাজ পড়ার টুপি সহ তার ওড়না, পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন ভাবে আমাদের মন্দিরের ভিতরে তারা নোংরা করেছে এবং আমাদের মায়ের প্রতিমার আঙুল ভেঙে দিয়েছে। আমরা আসলে তাকে আমাদের ছোট ছোট কচি কচি বাচ্চারা দেখতে পেয়েছে, আমরা দেখতে পাইনি। তো আপনারা যেখান থেকে আমাদের এই লাইভটা আজকে দেখছেন, এটা বলছি ধুমঘাট কেওড়াতলী 2 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ঈশ্বরীপুর 2 নম্বর ওয়ার্ড, ধুমঘাট কেওড়াতলী। শুনেন বন্ধুরা, বাংলাদেশে যদি এই পরিস্থিতি হয়, সেখানে না হয় বোঝা গেল যে হিন্দুরা মাইনরিটি, পশ্চিমবঙ্গে তো হিন্দুরা মাইনরিটি নয়, তাহলে সমস্যা মাইনরিটি বা মেজরিটির মধ্যে নেই, সমস্যাটা রয়ে গিয়েছে প্রশাসনের মধ্যে। ওপার বাংলায় প্রশাসনে রয়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, আর এপারে রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কোনো ডিফারেন্স তো আমরা দেখতে পাচ্ছি না। কেন মুখ্যমন্ত্রী যেভাবে অন্যান্য অনুষ্ঠানগুলোতে যে আক্রমণের ঘটনা, রামনবমীতে তিনি যে ধরনের বক্তব্য বলেন, তাহলে আজকে কেন তিনি নীরব? এই প্রশ্নগুলোর উত্তর কেন আমরা চাইবো না বলুন তো? সংবিধান মেনেই তো কাজ করা হচ্ছে। সংবিধানের বাইরে গিয়ে যদি কেউ কাজ করে তাহলে নিশ্চিতভাবে প্রশাসনের দায়িত্ব সেগুলোকে কঠোর হাতে হ্যান্ডেল করা। কিন্তু এই সাব্বির আলীদের মতো লোকজন যারা সরস্বতী পুজো করতে বিঘ্ন ঘটাচ্ছেন, আজকে একটি কলেজে হয়েছে, কালকে এটা যে অন্যান্য কলেজে অনুরণিত হবে না, হবে তো বটেই। আপনারা দেখে নেবেন পরের বার সরস্বতী পুজোর আজকের আমার কথাটা মিলিয়ে দেখে নেবেন। আজকের এই ঘটনায় যারা সাহস পেল, যারা এতদিন সাহস পাচ্ছিলেন না, তারা সাহস পেয়ে গেল। এবার অন্যান্য জায়গায় হয়তো আরো এই ধরনের ঘটনা ঘটবে, কিন্তু রাজ্যের প্রশাসন এই ধরনের একজন করে প্রতিনিধি পাঠাবেন, পাঠিয়ে কি বলবেন যে যারা প্রোটেস্ট করছেন তারা রাজনীতি করছেন। এই পরিস্থিতি, একটা ধর্মীয় আচরণ, স্কুলের কলেজের মধ্যে সরস্বতী পুজো কি একটা রাজনীতির অঙ্গ হতে পারে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর জামানায় আমরা কোন জায়গায় পৌঁছে যাচ্ছি? এইটাকে কি রাজনীতি থেকে একটু বাইরে বেরিয়ে রাখা উচিত ছিল না? আমাদের তো সংবিধান কি বলে? প্রত্যেকটি ধর্মের মানুষ, আমরা কিন্তু বাংলাদেশ নই,
আমরা পাকিস্তান নই। আমি বিশ্বাস করি না আমাদের দেশে মুসলিমদের উপর অত্যাচার হবে, এটা আমি মানি না। সমস্ত ধর্মের মানুষ সমস্ত ধর্ম পালন করবে, যা আমাদের সংবিধানে লেখা রয়েছে। আমরা ল অ্যাবাইড পিপল, আমরা আইন মেনে চলবো। প্রত্যেকটি মানুষ তাদের নিজেদের ধর্ম আচরণ পালন করবে, সেখানে বাধা সৃষ্টি করা হবে না। বাধা সৃষ্টি যারা করবে তাদেরকে কঠোর হাতে প্রশাসন ব্যবস্থা নেবে। কেন হাইকোর্টে যেতে হবে? কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্রদের অভিযোগ পাওয়ার প্রথম দিন থেকেই কড়া ব্যবস্থা নিলেন না, পুলিশি প্রহরা নিলেন না? এমনকি যা যা ব্যবস্থা কলকাতা হাইকোর্ট থেকে যা যা নির্দেশ এসেছিল মুখ্যমন্ত্রী নিজে কেন করলেন না? করতেই পারতেন। কেন কলকাতা হাইকোর্ট থেকে এই প্রত্যেকটা জিনিসের উপর নিয়ে আসতে হয়? শুধু কি একটাই বার্তা দেওয়া যে দেখো আমরা তো স্বতঃস্ফূর্ত ভাবে করিনি, কলকাতা হাইকোর্ট যদি বলে তাহলে কি করব, এই ধরনের কি বার্তা দেওয়ার চেষ্টা? এটা কিন্তু আনঅ্যাকসেপ্টেবল। এটা কিন্তু হওয়া উচিত নয়, কোনো সভ্য দেশে হওয়া উচিত নয়। রাজনীতির তো অনেক বিষয় রয়েছে, হোক না সে বিষয়ে রাজনীতি। এই ছোট্ট বিষয়ে কেন রাজনীতি হবে বলুন তো? এইটা তো যদি আজকে আমরা না বুঝি, যদি এখনো পর্যন্ত আমরা জেগে ঘুমাই আর ভোটের লাইনে আসলেই কোনো কিছু বিচার বিবেচনা না করে সবুজ আবিরের ঝড় তুলি, তাহলে কি কোনো পরিবর্তন আসবে? ভোটে কে জিতবে, নির্বাচনে কে জিতবে সেটা ব্যক্তিগত, মানে সেই দল কি কাজ করলো আর আপনারা কাকে সমর্থন করবেন তার বিষয়। কিন্তু সমাজে এই যে পরিবর্তন হয়ে চলেছে, ক্রমাগত যে পরিবর্তন হয়ে চলেছে, আজকে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ডিফারেন্সটা কমতে কমতে কার্যত যে একটা ছোট্ট জায়গার মধ্যে চলে এসেছে, এর শেষ কবে হবে? এর উত্তর কিন্তু আমরা খোঁজার চেষ্টা করলাম, উত্তর কি পেলাম? উত্তর হচ্ছে না। উত্তর খোঁজার চেষ্টা করে উত্তর পেলাম না, তার কারণ একটাই উত্তর, যে আমরা যতদিন না রাজনৈতিক সচেতন হব, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা পরিসংখ্যানের নিরিখে কিভাবে অন্যান্য রাজ্য এগুচ্ছে, অন্যান্য দেশ এগুচ্ছে, সেগুলোকে যদি আমরা কম্পেয়ার না করি, যদি মনে করি যে যা হচ্ছে ঠিকই আছে, সবই ভালো, আমাদের তো এর বাইরে উপায় নেই, তাহলে এরকমই চলবে। আমাদের আজকে একটা কলেজে হয়েছে, কালকে 10টা কলেজে হবে, পরশু 100টা কলেজে হবে, আর আমাদের সেটা ডেস্টিনি হিসেবে মেনে নিতে হবে? না, মানবো না। যেটা সংবিধানে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী আমরা কাজ করব, প্রশাসনের সাহায্য নিয়ে যা যা কর্তব্য করার সেটা করব। আর প্রশাসন যদি সহযোগিতা না করে, যেমন ভাবে হাইকোর্টের দরজা নাড়তে হয়, কোর্টের দরজা, আইনের দরজা নাড়তে হয়, সেখানেই আমাদের যেতে হবে। এছাড়া আমাদের আর উপায় নেই, যতদিন না পর্যন্ত একটা সুস্থ সরকার আমাদের এই রাজ্যে আসছে। কি বলবেন বন্ধুরা? আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই লিখে জানাবেন। আজকে চুপ থাকার দিন নয়, আপনাদের মন্তব্য কিন্তু অবশ্যই লিখে জানাবেন। কোনো কমিউনাল মন্তব্যকে আমি সমর্থন করি না। ভারতবর্ষের সংবিধান যে কথা বলে সেই অনুযায়ী কিন্তু আমাদের সকলকে মেনে চলতে হবে, আপনাদেরকেও মেনে চলতে হবে। তবে যারা জঙ্গিবাদী করছে, তাদের এই জঙ্গি কার্যকলাপকে এক কথায় নিশ্চিতভাবে আমরা রিজেক্ট করতে পারি, সেটাও কিন্তু আমাদের সংবিধান সেই অধিকার আমাদের দিয়েছে, এটাও মনে রাখতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, গুড বাই।